আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম আরও একটা নতুন হ্যান্ড পেন টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেল ফোকাস আর্ট প্রো থেকে। আজকের টিউটোরিয়ালটা একটু অন্যরকম হবে। আপনারা এটাকে সিল্ক হিজাব বা সিল্ক স্কার্ফ দুইটাই বলতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো সিল্কের উপরে পেন্ট করতে গেলে আপনাদের প্রয়োজন পড়বে গুট্টা। তো আমি এখানে দুই ধরনের গুট্টা নিয়েছি, একটা গোল্ডেন আর একটা ট্রান্সপারেন্ট। তো প্রথমে আমি ট্রান্সপারেন্ট গুট্টাটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি। ট্রান্সপারেন্ট গুট্টা আউটলাইনার দিয়ে কাজ করলে আপনি যখন এটাকে ওয়াশ করবেন এটা পুরোপুরি উঠে যাবে। আপনারা ভিডিওর লাস্টে বা শুরুতে দেখতেই পেয়েছে। তো আমি প্রথমেই গুট্টাটাকে দিয়ে নিচ্ছি এবং গুট্টা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। গুট্টা যখন দিবেন তখন যেন একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝে কোনো ধরনের ফাঁকা না থাকে। ফাঁকা থাকলেই দেখা যাচ্ছে ওই দিক দিয়ে রঙটা ছড়িয়ে যাবে। আর আজকে আমি যে কালারটি ব্যবহার করব সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই কালারটি বাংলাদেশে খুব একটা সচরাচর পাওয়া যায় না। যারা বাংলাদেশে সিল্কের উপরে কাজ করতে চাচ্ছেন তারা একরামিন কালার ব্যবহার করতে পারেন। একরামিন কালার কতটুকু রেশিও করে আপনারা ব্যবহার করবেন বাইন্ডার এবং এন্ডকের সাথে সেটা টিউটোরিয়াল অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাছাড়াও আমার পেজ এবং আমার গ্রুপে অনেক অনেক ভিডিও লাইভ করা আছে, আপনারা সেখান থেকেও দেখে আসতে পারেন। আমি আমার গ্রুপের লিংক এবং আমার পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে করে ফুল যে হিজাবটা সেটাকে আমি ফার্স্টে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। আমি এমন একটা পেন্সিল ব্যবহার করেছি যেটা দিয়ে ওয়াশ করলে সে কালারগুলো উঠে যাবে এরকমটাই। তো আমি এখন পেন্সিল দিয়ে স্কেচ করার উপরে আমি শুধু গুট্টাটাকে দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি একদম যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে গুট্টাটাকে শেষ করছি। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, কারণ গুট্টা যদি মাঝখান থেকে ভাঙা ভাঙা হয়ে যায় বা একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু কালারটা ছড়িয়ে যাবে। তো সবসময় খেয়াল রাখতে হবে গুট্টা যেন কোনোভাবেই ফাঁকা না থাকে। এবং গুট্টা দেওয়ার প্রায় 1 থেকে 2 দিন পরে, যেহেতু আমি ঠান্ডা দেশে থাকি সো আমি ট্রাই করি 2 দিন পরে। যারা গরম দেশে বা অন্যান্য কান্ট্রিতে থাকেন তারা ট্রাই করবেন ওয়েদারের উপর ডিপেন্ড করে একদিন সর্বোচ্চ ওয়েট করে দেন কালারটাকে দেওয়ার জন্য। তো এই তো আমি এইভাবে গুট্টা পুরা স্কার্ফে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে শুকিয়ে নিয়েছি এভাবে টান টান করে। আপনারা দেখতেই পাচ্ছেন গুট্টা একটু দেওয়ার পরে একটু ঘুচরি ঘুচরি হয়ে যায়, বাট এটা যখন ইস্ত্রি করবেন তখন ঠিক হয়ে যাবে। আমি এখানে সিল্ক যে কালারটা রয়েছে আমি সেই কালারটা ব্যবহার করছি। এটা হচ্ছে সেটা সিল্কের সিল্ক কালার। সিল্ক এর আগেও আমি ব্যবহার করেছি, বাট ওইভাবে ভিডিওতে দেখানো হয়নি। বাংলাদেশে থাকা অবস্থাতেও অনেক করেছি, বাট কেন যেন দেখানো হয়ে ওঠেনি। তো আমি এখানে কালার নিয়েছি, কালার প্যালেট নিয়েছি এবং পানি নিয়েছি খুবই অল্প পরিমাণে। তো প্রথমে এখানে যতগুলো পেটেলস আছে ফ্লাওয়ারের সবগুলো পেটেলসেই আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে দেন আমি কালারটাকে প্যাটেলসগুলোর উপরে দিয়ে নিব। আমি কিন্তু সবগুলো প্যাটেলসে একবারে পানি কিন্তু বসাইনি, আমি একটু একটা একটা করে পাপড়িতে পানি দিয়েছি, দেন আমি কালারগুলোকে বসিয়েছি। এই কালার দিয়ে পেন্ট করতে খুবই ইজি হয় পেন্ট করা এবং খুবই অল্প কালারেই হয়ে যায়, কারণ আপনারা তো বুঝতেই পারছেন যেহেতু কালারটা জন্য ছড়িয়ে যাওয়ার জন্য আগে পানিটা দিয়ে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সিল্কে কাজ করতে গেলে আপনাদের গুট্টার প্রয়োজন সবসময়ই পড়বে, সেটা আপনি একরামিন কালার ব্যবহার করেন বা অন্যান্য সিল্ক যে কালার আছে সেগুলো ব্যবহার করেন। বাংলাদেশেও গুট্টা পাওয়া যায়, একটু নিউ মার্কেটের দিকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর যদি গুট্টা না পান তাহলে কিছু কিছু ফেব্রিক লাইনার থাকে, সেগুলো দিয়ে আপনারা গুট্টার কাজ করে নিতে পারবেন। তো আপনারা খেয়াল করলে একটু দেখতে পারবেন যে আমি কিছু কিছু জায়গা ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছি, কালার করছি না। তার কারণটা হচ্ছে কালারটা ছড়িয়ে যাবে, তো সো যেহেতু ভিজা আছে কালারটা আপনা আপনি স্প্রেড হয়ে যাবে। তো সেই আইডিয়াটা রেখেই আমি একটু কালার রেখে বাদবাকিটুকু ছেড়ে ছেড়ে দিচ্ছি। এবং একটু ছেড়ে দেওয়ার কারণে যারা আর কি ওয়াটার কালার করেছেন বা করছেন তারা আমার মেথডটা খুবই ইজিতে বুঝতে পারবেন। আর যারা ওয়াটার কালার করেননি তাদেরকে বলবো একটু ওয়াটার কালারের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, ইউটিউবে অনেক আছে
দেখে নিলে আপনারা এই মেথডটা বুঝতে পারবেন যে একটু জায়গায় জায়গায় ফাঁকা রাখা মেথডটা, এটাতে দেখতে অনেক সুন্দর লাগে। এবং সিল্ক পেন্টিংয়ে এতটা ডিটেলিং করে কাজ করার প্রয়োজন পড়ে না, কারণ সিল্ক পেন্টিং দিয়ে আপনি যখন কালার দিবেন তখন এটা আপনা আপনি এত সুন্দর একটা কালার করে নিবে যেটা আসলে চিন্তার বাহিরে। আর এই সিল্ক যে পেনটা আমি ব্যবহার করছি, এই পেনটাতে আপনারা হলো কালার মানে পানির কম বেশি করে কিন্তু কালারটাকে গাঢ় বা পাতলা করে নিতে পারবেন। এইটা রেডি কালার, এখানে আলাদা কোনো ধরনের আর কিছুই মিশাতে হয় না, জাস্ট এই কালারটাকে দিয়ে দিলেই হয়ে যায়। আর এখন আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ওই যে গুড়টা যে দিয়েছিলাম, এই গুড়টা দেওয়ার কারণে এই মাঝখানে কিন্তু একটা গ্যাপ থেকে যাবে, ঠিক আমরা যারা মোম বাটিক করি ঠিক সেরকমটাই, গুট্টাটা ঠিক সেরকমটাই মোমবাটিকের মতনই, যে আপনি যেখানে মোমবাটিকটা দিচ্ছেন ওই জায়গাটাতে কালার বসবে না। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। যদিও এটা নিয়ে আরও যদি কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার যথাযথ ট্রাই করব। তাছাড়াও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা যারা আমার পেজ থেকে দেখছেন তারাও আমার পেজটাকে ফলো করে দিবেন। অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। তো আমি খুবই আলতো হাতে কাজটা করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। যদিও কাজটা করতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে, বাট যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে আপনারা খুবই দ্রুত দেখতে পাচ্ছেন এবং আশা করি আপনারা বুঝতেও পারছেন। বাংলাদেশে যে মসলিন সিল্কগুলো পাওয়া যায় বা সেমি অর্গানজা বা সেমি মসলিন পাওয়া যায়, সেগুলোতে আপনার এই গুড়টার প্রয়োজন পড়ে না, শুধু প্রয়োজন পড়বে আপনাদের পিওর সিল্কে। পিওর সিল্ক বলতে যারা চিনে তাদেরকে আশা করি আমি বুঝাইতে পারছি, আর যারা চিনে না তাদেরকে আমি অন্য আর একটা কাপড়ের সাথে একটু তুলনা করে বুঝাইতে পারি। ঠিক শার্টিং কাপড় রয়েছে বাংলাদেশে, ঠিক সেরকমই শার্টিং কাপড়ের মতনই সিল্কটা, বাট শার্টিং কাপড়টা একটু ভারী হয়, সিল্কটা একদম একদম পাতলা হয় এবং খুবই নরম হয়। আপনারা যদি কখনো বাংলাদেশের রাজশাহী সিল্কে বা উষা সিল্কে যান, ঘুরে দেখে আসতে পারেন যে অরিজিনাল যে সিল্কগুলো সেগুলো দেখতে কেমন হয়। এগুলো বেশিরভাগই আমার আসে বাংলাদেশ থেকে আমি নিয়ে আসাই, অনেক থান করে করে আমি নিয়ে আসাই। আসলে যখন বাংলাদেশে কাজ করেছি তখন আমি বাংলাদেশ থেকে থান করেই আমি দেন শাড়ি কেটে দেন আমি কাজ করেছি। অনেকবার আমার ইউটিউবে বা আমার লাইভে আমি অনেকবার বলেছি, আপনারা আমার আগের লাইভগুলো বা আগের টিউটোরিয়ালগুলো দেখলেই জানতে পারবেন। আর যারা যারা এই ধরনের হিজাব বা স্কার্ফ আমাকে দিয়ে করাইতে চাচ্ছেন তাদেরকে বলবো আমার পেজে নক করতে, পেজে বা ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারেন। আমার যদি আমার হাতে অ্যাভেলেবল অর্ডার না থাকে বা সেরকমভাবে অর্ডার নিতে পারি তাহলে আমার পেজ থেকে অবশ্যই আপনাদেরকে নক করা হবে। আর যদি এটার প্রাইস সম্পর্কে জানতে চান সেটার জন্য কিন্তু আমার পেজে নক করতে পারেন। তো সিল্ক কাজ করাটা অনেকটা টাফ একটা কাজ, কারণ অন্যান্য সব হাফ সিল্ক বা মসলিন বা সেমি মসলিন বা সুতি এগুলোতে কাজ করার চেয়ে সিল্কে কাজ করাটা একটু টাফ, কারণ আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে পানি এবং গুড়টা যদি একটু এদিক থেকে ওদিকে চলে যায় তাহলে কিন্তু রংটা ছড়িয়ে যাবে। যদিও এখন ছড়িয়ে গেলে আমার কাছে হ্যান্ডেল করাটা খুবই ইজি হয়ে গেছে, কারণ কাজ করতে করতে মানে আমি ইউজ টু হয়ে গিয়েছি। বাট যারা নতুন কাজ করবে তাদেরকে একটা কথাই আমি বলবো, খুবই বুঝে শুনে পানিটা ইউজ করতে হবে, কারণ পানির মধ্যে রং দিলে কতটুকু ছড়াবে এতটুকু ধারণা বা জ্ঞান আপনার থাকতে হবে যে এতটুকু পানির মধ্যে এতটুকু রং দিলে এটা ছড়িয়ে যাবে। এখন দেখেন আমি কোথাও একটু গাঢ় কালার করে নিচ্ছি, কোথাও একটু হাইলাইট করে নিচ্ছি, মাঝে মাঝে সাদা রাখার কারণে দেখেন আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পেয়েছে, যেটা অনেক ভালো লাগছে। এবং আমি এখন এই ফুলের যে মাঝখানের অংশগুলোকে পেন্ট করে নিচ্ছি। এই পেন্ট করার পরেও কিন্তু আপনারা যে ডিরেক্ট শুকানোর পরে ইস্ত্রি করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না, কিছু নিয়ম রয়েছে। তো আমার ফুলের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি পাতার কাজ করছি। পাতার কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে গুড়টা দেওয়ার পরে।
তার কারণটা হচ্ছে গুড়টা দেওয়ার পরে দেখেন পাতার মাঝখানে মাঝখানে আমি যে শিরাগুলো দিয়েছি সেগুলো কি সুন্দর করে বোঝা যাচ্ছে না। তো আমি এখন যেই গ্রিন কালারটা রয়েছে, আমি এখানে প্যারট গ্রিন যে কালারটা রয়েছে সেটা ব্যবহার করছি। যদিও এখানে দেখতে অনেক ডার্ক লাগছে, আস্তে আস্তে এটা লাইট হয়ে যায়, কারণ কাপড়ের রং যখন পড়ে যায় তখন অনেকটা লাইট হয়ে যায়। তারপরেও আমি এই যে বললাম কিছু পদ্ধতি রয়েছে। তো এই কালারটাকে আমি 2 থেকে 3 দিন শুকাই নেওয়ার পরে আমি এইটাতে ইস্ত্রি করি বা আয়রন করি। আয়রন করে আমি কমসে কম 5 মিনিট যাবত আয়রন করি। দেন আয়রন করতে গেলে কিন্তু আমি এটার অপোজিট সাইডে আয়রন করি, মানে উল্টা পাশে আয়রন করি। এবং আয়রন করে দেন আমি আয়রন করারও 24 ঘন্টা পর বা খুব যদি তাড়া থাকে তাহলে আমি বলবো কমসে কম 6 ঘন্টা পরে এটাকে একদম ঠান্ডা যে পানি রয়েছে সেই ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে। একদম ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করতে হবে বলতে কি সাবান দিয়ে না বা শ্যাম্পু দিয়েও না, নর্মাল পানির মধ্যে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে দেন হালকা হাতে অল্প একটু ডলা দিয়ে তুলে ফেলতে হবে। তাহলে কি হবে, গুট্টাগুলো আপনা আপনিই উঠে যাবে। এবং আমি যে সিলভার কালারটা নিয়েছি সেই কালারটা, বা সিলভার বলছি, আমি যে গোল্ডেন কালারটা নিয়েছি সেই গোল্ডেন কালার দিয়ে আমি মাঝখানে কাজ করব, আপনারা দেখতেই পারবেন। আর আমি পাতাতে যে 2টা শেডের কাজ করেছি এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, তাই না? আমি আবার একটু কোথাও গাঢ়, কোথাও হালকা, কোথাও ফাঁকা ফাঁকা রেখেছি। ফাঁকা ফাঁকা রাখলে কি হয় যে এটা আপনা আপনি ছড়িয়ে যায় এবং এইটা যে রঙের যে লাইটনেস বা ডার্কনেস সেটা সুন্দরভাবে ফুটে ওঠে। ফুল হিজাবটা আমার এখনো করা হয়নি, এতটুকু করেছি এবং ওইদিকে আরো কিছু বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন কিছু জায়গায় রং ছড়িয়ে গেছে, বাট এটা আমি ম্যানেজ করে নিতে পারবো যখন আমি ওয়াশ করব। তো এই তো এখন ওয়াশ করব। ওয়াশ করার জন্য আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই স্প্রে বোতল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব জায়গাতে ওয়াশ করব না। আর এই যে আমার মেয়েও আমাকে একটু স্প্রে করতে সাহায্য করছে, কারণ যেহেতু আমি যখন আমার হ্যান্ড পেন্ট বা আমার অর্ডারের কাজগুলো করি ও থাকে, তো সো ও সময়টা আমার সাথে কাটায় বা ও আমার সাথে আর্ট করে, ও পাশে বসে আর্ট করে। তো আমি দেখতেই পাচ্ছেন যে পানি অল্প নিয়েছি, নিয়ে আমি কালারটাকে হালকা হাতে কিন্তু সাইড দিয়ে শুধু দিয়ে নিয়েছি বর্ডারগুলোতে। মাঝখানে কিন্তু আমি কালারটাকে দিচ্ছি না, মাঝখানে কিন্তু পানির সাহায্যে অটোমেটিক ছড়িয়ে যাবে। তো এতে কি হচ্ছে, 2 সাইডের গাঢ় কালার রয়েছে এবং মাঝখানে হালকা হচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব ধোয়ার আগের অবস্থা এবং ধোয়ার পরে যখন আমি কাস্টমারকে ডেলিভারি দিয়েছি ঠিক তখনকার অবস্থা। তো আমি একের পর এক ওয়াশটা করে নিচ্ছি। ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি 3 থেকে 4 ঘন্টা ওয়েট করার পরে যখন রঙগুলো শুকিয়ে যাবে ঠিক তখন আমি এই যে গোল্ডেন যে গুট্টাটা রয়েছে সেটা দিয়ে ফুলের মাঝখানে রেনু করে নেব। এবং এই রেনুটা বা এই সিলভার কালারটা কিন্তু রয়ে যাবে, এটা কিন্তু ধুইলে উঠবে না। ওই জন্যই আপনার কাজ সব থেকে শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে আবার আয়রন করে নিতে হবে যেন এই গুট্টাটা একদম ভালোভাবে থেকে যায়। তো সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুকানোর আগে ঠিক দেখতে এরকম লাগছে এবং শুকানোর পরে দেখতে কেমন লাগছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। শুধু শুকানোর পরে না, ঠিক ধোয়ার পরের অংশটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ধোয়ার পরে দেখতে এরকম লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝখানে কিন্তু কোনো ধরনের গুট্টা নেই, এটা মাঝখানে সাদা সাদা হয়ে আছে। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।